শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। গতকাল সূচক ফ্ল্যাট নোটে শেষ হয়েছে এবং 8.06 পয়েন্ট বা 0.16% সামান্য হ্রাস পেয়ে 5,191 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 428 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 17.90% বেশি। অন্তর্বর্তীকালীন সরকার আগামী বাজেটে বিদেশি এবং পারিবারিক মালিকানাধীন কর্পোরেশনগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে উৎসাহিত করার জন্য কর প্রণোদনা প্রদানের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের এক বৈঠকে তিনি বাজারে গভীরতার অভাব মোকাবিলা করতে এবং কিছু রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে আনার উদ্যোগের কথা তুলে ধরেন। সালেহুদ্দিন বলেন, পারিবারিক মালিকানাধীন ব্যবসায়ীগণ সাধারণত মুনাফা পরিবারে রাখতে এবং নিয়ন্ত্রক তত্ত্বাবধান থেকে মুক্ত থাকতে তালিকাভুক্ত হতে এড়িয়ে চলেন। শাসন ব্যবস্থার উন্নতির মতো সুবিধা থাকা সত্ত্বেও আইপিও কার্যক্রম হ্রাস পেয়েছে এবং গত বছর নতুন কোন অনুমোদনও দেওয়া হয়নি, যা নতুন তালিকাভুক্তির জন্য সংস্কারের প্রয়োজনীয়তা আরও প্রবল করে তোলে। বাংলাদেশের দুটি স্টক এক্সচেঞ্জ, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ 2023-24 অর্থবছরের পরিচালনাগত ক্ষতি করেছে, যার প্রধান কারণ ছিল কম লেনদেন কার্যক্রম এবং কমিশন, নতুন ইস্যু ও শেয়ার তথ্য বিক্রির মতো মৌলিক ব্যবসাগুলির রাজস্ব হ্রাস। ডিএসসি তার মৌলিক ব্যবসা থেকে 125 কোটি টাকা রাজস্ব অর্জন করেছে, তবে পরিচালন ব্যয়ের চেয়ে বেশি হয় 20 কোটি টাকার পরিচালনাগত ক্ষতি হয়েছে। তবে স্থির জমা, অগ্রিম ও অন্যান্য উৎস থেকে 104 কোটি টাকার আয়, যার মধ্যে 77 কোটি টাকা এফডিআর সুদ ছিল, ডিএসসিকে 2023-24 অর্থবছরে 61 কোটি টাকা নিক মুনাফা অর্জনে সহায়তা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ জেনারেশন নেক্সট ফ্যাশনসকে যে ক্যাটাগরিতে বা জাঙ্ক স্টকে নামিয়ে দিয়েছে, কারণ তারা 2023-24 অর্থবছরের বার্ষিক সাধারণ সভা আয়োজন করতে ব্যর্থ হয়েছে। মে 2024 সালে প্রকাশিত একটি সিকিউরিটিজ রেগুলেটর নির্দেশনা অনুযায়ী সেই সমস্ত কোম্পানিকে এই শ্রেণীতে রাখা হয় যারা রেকর্ড তারিখে পর 45 কার্যদিবসের মধ্যে তাদের এজিএম আয়োজন করেনি। জেনারেশন নেক্সট তাদের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি এবং 2023-24 অর্থবছরের জন্য এজিএম এর তারিখও ঘোষণা করেনি, যা 30 জুন শেষ হয়েছে। এছাড়াও তারা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে কোনো বাড়তি সময়ও চায়নি, যার ফলে ডিএসসি এর সিদ্ধান্ত এসেছে। পূবালী ব্যাংক বেলতা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাথে যৌথভাবে ব্যাংকাসুরেন্স চালু করেছে, যা গ্রাহকদের সরাসরি ব্যাংক শাখা থেকে জীবন বীমা সেবা গ্রহণের সুযোগ প্রদান করবে। এই উদ্যোগটি ব্যাংকের প্রধান কার্যালয়ে উদ্বোধন করা হয়, যেখানে পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন। এই সহযোগিতার লক্ষ্য হল বীমা সেবাকে ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে একত্রিত করে গ্রাহকদের সুবিধা বৃদ্ধি করা। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।